বন্ধুরা আজকের ভিডিওতে আপনার সাথে দুটো সুপার গ্রেট ব্যাংকিং কোম্পানি ডিসকাস করব, যার মধ্যে একটি লার্জ ক্যাপ ব্যাংক এবং একটি মিড ক্যাপ ব্যাংক। এই দুটো ব্যাংকের মধ্যে সুপার গ্রেট অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে, যেখানে নেক্সট 5 থেকে 7 বছর যদি এই দুটো ব্যাংকিং কোম্পানিকে হোল্ড করা যায়, কারণ এই দুটো ব্যাংকিং কোম্পানির মধ্যে বেশ কিছু ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট আমি দেখতে পাচ্ছি এবং বেশ কিছু ভ্যালুয়েশন এখানে আমি গ্যাপ দেখতে পাচ্ছি, যে কারণে আমি মনে করছি কোম্পানিগুলো যেহেতু গ্রোথ অপরচুনিটি অ্যাভেলেবেল রয়েছে, কোম্পানি তার মধ্যে বেশ কিছু ডেভেলপমেন্ট ক্রিয়েট করছে, যে কারণে প্রত্যেকটা পজিটিভ সাইন এই লার্জ ক্যাপ এবং মিড ক্যাপ দুটো ব্যাংকের মধ্যে আমি অ্যাভেলেবেল পাচ্ছি। আমার এক্সপেকটেশন বলছে সুপার গ্রেট অপরচুনিটি রয়েছে নেক্সট 5 থেকে 7 বছর এই ব্যাংকিং কোম্পানি দুটোর মধ্যে। তবে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন হিসেবে নেবেন না, শুধুমাত্র এডুকেশনাল পারপাস। এবং আমি কি কি পয়েন্টস আইডেন্টিফাই করতে পেরেছি, কোন কোন ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি, প্রত্যেকটা পয়েন্ট আপনাদের ইজিলি আইডেন্টিফাই করে দেওয়ার চেষ্টা করব ডিটেল অ্যানালাইসিসের মাধ্যমে। তো আশা করছি প্রথম থেকে লাস্ট অব্দি যদি ভিডিওটি দেখেন, তাহলে বেশ কিছু ইনফরমেশন আজকের ভিডিওতে আপনার সাথে ইনডেপথ অ্যানালাইসিসের মাধ্যমে শেয়ার করতে পারবো। তো সবার প্রথমে মিড ক্যাপ ব্যাংকিং কোম্পানিটা দিয়ে স্টার্ট করব। তার আগে যদি এই চ্যানেলে নতুন থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পুরো ভিডিওটি দেখবার পরে যদি আপনাদের মনে হয় এই ভিডিওটা থেকে কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হয়েছে, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না, কারণ আপনাদের এক একটি লাইক আমাকে অনেক বেশি মোটিভেটেড করে এই ধরনের ইনফরমেটিভ টপিক রোজ রোজ আপনার সামনে প্রেজেন্ট করার জন্য। তো সবার প্রথমে মিড ক্যাপ ব্যাংকিং কোম্পানিটা দিয়ে স্টার্ট করছি, যেটা আমাদের ইন্ডিয়ান ইনভেস্টরদের খুব ফেভারিট কোম্পানিগুলোর মধ্যে একটা, যেটা কন্টিনিউয়াসলি রিটেলারদের খুব ফেভারিট কোম্পানিগুলোতে পরিণত হয়েছে, যেটা হচ্ছে আইডিএফসি ফার্স্ট ব্যাংক। আইডিএফসি ফার্স্ট ব্যাংক যদিও অনেক লোয়ার লেভেল থেকে আমি ডিসকাস করে আসছি, তবে গ্রেট মার্কেট সিচুয়েশনে এখানে কোম্পানিটা একটা ভ্যালুয়েবল প্রাইসের মধ্যে অ্যাভেলেবেল রয়েছে। যেহেতু আমরা জানি আরবিআই বেশ কিছু এখানে রেশিও চেঞ্জ করে দিয়েছে, যে কারণে প্রত্যেকটা ব্যাংকিং কোম্পানির লাস্ট দুটো ট্রেডিং সেশনে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট ক্লাস ডাউন ট্রেন্ডে এসেছে। এটাকে আমাদের একটা অপরচুনিটি হিসেবে অবশ্যই গ্র্যাব করতে হবে যদি লং টার্ম টাইম পিরিয়ডে শেয়ার মার্কেটে টিকে থাকতে হয় এবং ব্যাংকিং কোম্পানি থেকে গ্রেট পারফরমেন্স করতে হয়। তো আইডিএফসি ফার্স্ট ব্যাংকের যদি বিজনেস মডেলের মধ্যে কি কি চেঞ্জেস এসেছে, কি কি ডেভেলপমেন্ট আইডেন্টিফাই করতে পেরেছি, প্রত্যেকটা পয়েন্ট যদি ডিসকাস করতে হয়, আমি এখানে 3টে পয়েন্ট আইডেন্টিফাই করানোর চেষ্টা করব, যেটাতে আপনারা বুঝতে পারবেন যে হিউজ পরিমাণে ডেভেলপমেন্ট কোম্পানির মধ্যে হচ্ছে। তো ফার্স্ট পয়েন্ট, যে কোনো ব্যাংকিং কোম্পানির জন্য সব থেকে ইম্পর্টেন্ট একটা রেশিও হলো এনপিএ, নন পারফর্মিং অ্যাসেট, যেটাকে শুদ্ধ বাংলায় আমরা বলে থাকি অনাদায়ী ঋণ। এবং যদি আমরা আইডিএফসি ফার্স্ট ব্যাংকের এনপিএ রেশিও দেখি, তাহলে যেখানে ব্যাংকিং কোম্পানির জন্য সব থেকে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে দুটো সেগমেন্টে, একটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ঋণ আর একটা হচ্ছে এখানে কর্পোরেট লোন। এই দুটো লোনেই কিন্তু কোম্পানির ডিপেন্ডেন্সি কন্টিনিউয়াসলি রিডিউস করছে, যেটা খুবই পজিটিভ সাইন। যদি আমরা কোম্পানির লোন বুকটা দেখি, তাহলে কোম্পানির লোন বুকের গ্রোথ দেখতে পারলে আপনি বুঝতে পারবেন বেশ কিছু ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট এখানে ক্রিয়েট হয়েছে, যেখানে আমি আপনাদের পাশে স্ক্রিনশটও দিয়ে দেওয়ার চেষ্টা করব এবং আমি এখানে পড়ে পড়ে বোঝানোর চেষ্টা করছি যে কি কি ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট এখানে হয়েছে কোম্পানির মধ্যে। তো সবার প্রথমে যদি কোম্পানির লোন বুকের মধ্যে চলে আসেন, তাহলে কোম্পানি মেইনলি যদি আমরা ডি গ্রোথ দেখি, তাহলে কোথায় কোথায় ডি গ্রোথ হয়েছে, যেখানে ইনফ্রাস্ট্রাকচার লোন কোম্পানি নেগেটিভ 32% নিয়ে গেছে, মানে ইনফ্রাস্ট্রাকচার লোনের উপরে ডিপেন্ডেন্সি কম করেছে, এবং কোম্পানি আদার্স তাছাড়া কর্পোরেট লোনের উপরে কিন্তু ডিপেন্ডেন্সি কম করেছে। যেখানে কর্পোরেট লোন কোম্পানির 10%-এর উপরে ছিল, সেটা কন্টিনিউয়াসলি রিডিউস হচ্ছে, এবং ইনফ্রাস্ট্রাকচার লোনও কিন্তু লোন বুক কন্টিনিউয়াসলি রিডিউস হচ্ছে। এবং আপ ট্রেন্ড কোথায় কোথায় আছে, যদি আপনি কোম্পানির হোম লোন সেগমেন্ট দেখেন, তাহলে 39% ইয়ার অন ইয়ার গ্রোথ দেখিয়েছে। এবং যদি আপনি কোম্পানির এখানে টু হুইলার লোন দেখেন, তাহলে 53% গ্রোথ দেখিয়েছে। তার সাথে যদি আপনি কোম্পানির এখানে রুরাল ফিনান্সিয়াল সেগমেন্ট দেখেন, যেখানে কোম্পানি 48% গ্রোথ দেখিয়েছে, এবং কোম্পানির ডিজিটাল লোন এবং গোল্ড লোন সেগমেন্টে 50% গ্রোথ দেখিয়েছে। তার সাথে 74% গ্রোথ দেখিয়েছে কোম্পানি ক্রেডিট কার্ড সেগমেন্টে। তার মানে কি বুঝতে পারছি, কোম্পানি এখানে ডিপেন্ডেন্সি কম করতে চাইছে, যেগুলো হাই রিস্কি লোন সেখানে ডিপেন্ডেন্সি কম করতে চাইছে, এবং যেখানে রিস্ক রেওয়ার্ড রেশিও বেশি আছে, যেখানে প্রফিট হাই প্রফিটেবল লোন রিটেল সেগমেন্ট, সেখানে কোম্পানি ডিপেন্ডেন্সি বাড়াতে চাইছে, যেটা খুবই পজিটিভ সাইন যে কোনো ব্যাংকিং কোম্পানির জন্য। এবার যদি ব্যাংকের আর কিছু ইম্পর্টেন্ট রেশিওর কথা বলতে হয়, তাহলে কোম্পানি কস্ট অফ বরোয়িং এর উপর কিন্তু হিউজ পরিমাণে পজিটিভ সাইন দেখাচ্ছে, যেখানে কোম্পানি লং টার্ম বন্ড এবং কোম্পানি ইনফ্রাস্ট্রাকচার বন্ডের উপরে কন্টিনিউয়াসলি ডিপেন্ডেন্সি কম করছে। যেটা আপনি কি করে বুঝতে পারবেন, যদি আপনি মার্চ 2022-এর কোম্পানির ডেটা দেখেন, তাহলে ডিপেন্ডেন্সি কি হারে কম করছে বন্ডের উপরে। মার্চ 2022-এ কোম্পানির বন্ড কত ছিল, 6,663 crore। সেখান থেকে লেটেস্ট ইয়ারে যদি আপনি দেখেন, তাহলে কতটা ডিগ্রোথ হয়েছে, 6,411-তে নিয়ে এসছে। তার মানে 4% ডাউনগ্রেড এখানে দেখিয়েছে কর্পোরেট বন্ডের থেকে কোম্পানি
প্রফিট কস্ট অফ বরোইং কমাচ্ছে। এবং যদি আপনি কোম্পানির রিটেল কাস্টমার ডিপোজিট দেখেন, মানে রিটেলের কাছ থেকে ডিপোজিটারি কন্টিনিউয়াসলি বাড়ছে, যেখানে 47% আপ ট্রেন্ড রিটেল কাস্টমারের কাছ থেকে কোম্পানি দেখিয়েছে। যেখানে মার্চ 2022-এ কোম্পানি টোটাল রিটেল কাস্টমার ছিল, মানে রিটেল ডিপোজিটারি কত ছিল, 93,214 কোটি, যেটা মার্চ 2023-এ বাড়িয়ে করলো 1,36,812 কোটি। তাহলে কি বুঝতে পারছি, কোম্পানি যেখান থেকে পয়সা বড় করছে, কস্ট অফ বরোইং কমাচ্ছে, কিন্তু কোম্পানি যেখানে ল্যান্ডিং করছে সেখানে কোম্পানি ইনকাম সোর্স বাড়ানোর চেষ্টা করছে। তো দুদিক থেকেই কোম্পানি পজিটিভ সাইন প্রোভাইড করছে। এবং যদি আপনি কোম্পানির বর্তমানে কাস্টমার ডিপোজিটের রেট দেখেন, তাহলে 36% সিএজিআর হারে লাস্ট 4 বছর ধরে কোম্পানি ফার্স্ট ক্লাস গ্রোথ দেখাচ্ছে। এই প্রত্যেকটা পজিটিভ সাইন ব্যাংকিং কোম্পানির জন্য খুবই ইম্পর্টেন্ট সাইন প্রোভাইড করছে। এবার যদি আমরা আইডিএফসি ফার্স্ট ব্যাংকের বেশ কিছু ইম্পর্টেন্ট কি রেশিওর উপর চলে আসি, তাহলে আইডিএফসি ফার্স্ট ব্যাংকের মধ্যে বেশ কিছু ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট হচ্ছে। সর্বপ্রথমে কোম্পানির যদি আমি এখানে পিইজি রেশিও দেখি, তাহলে 0.89 এর পিইজি রেশিওতে কোম্পানিটা অ্যাভেলেবেল আছে। তার মানে এই যে 20.6 এর পিতে আইডিএফসি ফার্স্ট ব্যাংক অ্যাভেলেবেল আছে, তাহলে এই পি রেশিওটা জাস্টিফাই, এটা আমরা ইজিলি বুঝতে পারছি। এবং যদি আপনি কোম্পানির এখানে রিটার্ন অন ইকুইটি দেখেন, যেটা 10% রয়েছে, অবশ্যই একটু কম মনে হচ্ছে প্রাইভেট ব্যাংকের ক্ষেত্রে, কিন্তু কোম্পানি যেহেতু সদ্য নেগেটিভ থেকে পজিটিভে ঢুকছে, যে কারণে এখানে একটু ডাউন দেখতে পাচ্ছেন। ফিউচারের প্রত্যেকটা পজিটিভ সাইন আমি অ্যাভেলেবেল কোম্পানির মধ্যে দেখতে পাচ্ছি, যেটা কোম্পানির শেয়ার প্রাইসকে আপ ট্রেন্ডে নিয়ে যেতে পারে। যদি কোম্পানির রেজাল্টের মধ্যে আমি চলে আসি, তাহলে কোয়ার্টারলি রেজাল্টে কোম্পানি কন্টিনিউয়াসলি ফার্স্ট ক্লাস গ্রোথ এখানে দেখাচ্ছে। আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং স্টার্ট করে দিচ্ছি, যাতে আপনারা ইজিলি বুঝতে পারেন যে এখানে কি কি চেঞ্জেস হচ্ছে। তো আমি স্ক্রিন রেকর্ডিংটা অন করে নিলাম। কোয়ার্টারলি রেজাল্ট আপনার সামনে আমি এখন দেখাচ্ছি স্ক্রিনের মাধ্যমে। যেখানে সেপ্টেম্বর 2020-তে কোম্পানির রেভিনিউ ছিল 3,925 কোটি টাকা, নেক্সট ইয়ার বাড়িয়ে করলো 4,101 কোটি, তারপর বাড়িয়ে করলো 4,470। এবং যদি আপনি লেটেস্ট দেখেন, তাহলে হাইয়েস্ট এভার রেভিনিউ কোম্পানি বর্তমানে পোস্ট করে রেখেছে, ফার্স্ট ক্লাস গ্রোথ। এবং যদি আপনি কোম্পানির নেট প্রফিটেও চলে আসেন, তাহলে 109 কোটি থেকে বাড়িয়ে করলো 111 কোটি, সেখান থেকে বাড়িয়ে করলো 567 কোটি, এবং লেটেস্ট যদি আপনি দেখেন তাহলে কোম্পানি 747 কোটি। তো কোয়ার্টারলি রেজাল্ট কোম্পানির ইয়ার অন ইয়ার বেসিসে সুপার গ্রেট ফার্স্ট ক্লাস অ্যাপ্রিসিয়েট করছে। যদি আপনি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে চলে আসেন, তাহলে ট্রেলিং 12 মান্থে কোম্পানির 26,000 কোটি টাকা হাইয়েস্ট এভার রেভিনিউ পোস্ট করে আছে। 2017-তে যেটা ছিল 8,000 কোটি টাকা, কন্টিনিউয়াসলি গ্রোথ করে কোম্পানি হাইয়েস্ট এভার রেভিনিউতে বর্তমানে দাঁড়িয়ে আছে। যদি কোম্পানির নেট প্রফিট দেখেন, তাহলে 1,000 কোটি টাকা থেকে কোম্পানি গ্রোথ করতে করতে মাঝখানে কিছুটা নেগেটিভে চলে গেছিল, সেখান থেকে বর্তমানে কোম্পানি হাইয়েস্ট এভার বটম লাইনে পোস্ট করে আছে 2,911 কোটি টাকা। সুপার গ্রেট পজিশন কোম্পানি শো করছে, ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট এগুলোই রয়েছে। যদি আপনি কোম্পানির কম্পাউন্ডেড সেলস গ্রোথ দেখেন, যেটা হাইয়েস্ট লেভেলে রয়েছে 37%, যদি কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ দেখেন, যেটা 72 হাইয়েস্ট লেভেলে রয়েছে 72%, এবং যদি আপনি কোম্পানির রিটার্ন অন ইকুইটি দেখেন, যেটা নেগেটিভ 2% থেকে কন্টিনিউয়াসলি গ্রোথ করে এখানে পজিটিভ 11%-এ চলে এসেছে। কোম্পানি যদিও এক বছরে 52% রিটার্ন প্রোভাইড করেছে, কিন্তু লং টার্মের জন্য ডেফিনেটলি কোম্পানিটা গ্রেট পজিশনে আছে বলে আমি মনে করছি। যদি আপনি কোম্পানির এখানে ব্যালেন্স শিটের মধ্যে চলে আসেন, তাহলে কোম্পানির রিজার্ভ বর্তমানে হাইয়েস্ট লেভেলে রয়েছে। এবছর সেপ্টেম্বরে যে লেটেস্ট সেই রেজাল্টটা এখনো এখানে দেখাচ্ছে না, আপডেটেড হয়নি। কিন্তু আমি যদি মার্চ 2023-এ দেখি, তাহলে কোম্পানির হাইয়েস্ট এভার রিজার্ভ দাঁড়িয়ে রয়েছে। রিজার্ভ কন্টিনিউয়াসলি বাড়ছে, সেটা পজিটিভ সাইন। কেন? কারণ শেয়ার ক্যাপিটাল প্লাস রিজার্ভ, সেটা দিয়ে আমরা বুক ভ্যালু ক্যালকুলেট করি। আর যদি বুক ভ্যালু কোম্পানি বেড়ে যায়, তাহলে প্রাইস টু বুক রেশিও কম হয়ে যায়, এটা খুবই পজিটিভ সাইন। এবং যদি আমি কোম্পানির এখানে শেয়ার হোল্ডিং প্যাটার্নে চলে আসি, তাহলে লাস্ট 5টা কোয়ার্টারে 39% প্রমোটারের কাছে ছিল, 36% প্রমোটারের কাছে ছিল, সেখান থেকে প্রমোটার 1% স্টেক বাড়িয়ে 37% করেছে। যদিও লেটেস্ট একটা কোয়ার্টার যদি আপনি দেখি, তাহলে 39 থেকে সেটা 37% কমেছে, কিন্তু এই স্টেকটা কিন্তু রিটেলের কাছে যায়নি। আপনারা এখানে ইজিলি দেখতে পাচ্ছেন, লাস্ট 5টা কোয়ার্টারে রিটেলের কাছে যেখানে 30% স্টেক ছিল, সেটা 5% রিডিউস হয়েছে, কন্টিনিউয়াসলি রিডিউস হচ্ছে। স্ট্রং হ্যান্ড সেখানে পারচেসিং করছে। যদি আপনি গভর্নমেন্টের দেখেন, তাহলে গভর্নমেন্টের কাছে নিয়ার অ্যাবাউট 4% স্টেক রয়েছে, এবং এখানে ডিআইআই 7% স্টেক ছিল, আজও 7%-এ দাঁড়িয়ে আছে। কিন্তু যদি আপনি এফআইআই স্টেক দেখেন, যেটা 19% স্টেক ছিল, কন্টিনিউয়াসলি ইনক্রিজ করতে করতে 26%-এ নিয়ে গেছে। তো প্রত্যেকটা পজিটিভ সাইন কোম্পানির মধ্যে আমি অ্যাভেলেবেল দেখতে পাচ্ছি। এবার যদি কোম্পানির কিছু ইম্পর্টেন্ট কি রেশিওর উপর আপনাকে নিয়ে যাই, তাহলে কোম্পানির ইম্পর্টেন্ট রেশিওর মধ্যে বেশ কিছু ডেভেলপমেন্ট আপনারা এখানে দেখতে পাবেন। যেখানে কোম্পানির ক্যাপিটাল এডুকেশন রেশিও কত আছে, 16% রয়েছে, যেটা অ্যাভারেজ রয়েছে। কিন্তু যদি আপনি কোম্পানির কাসা রেশিও দেখেন, তাহলে কোম্পানি এখানে 50% কাসা রেশিও শো করছে, যেটা সুপার গ্রেট পজিশনে আছে। কাসা মানে কি? সেভিংস অ্যাকাউন্ট এবং কারেন্ট অ্যাকাউন্ট। সেভিংস অ্যাকাউন্ট এবং কারেন্ট অ্যাকাউন্টে আপনার কস্ট অফ বরোইং অনেক লোয়ার রেঞ্জে থাকে, যে কারণে এটা
কস্ট অফ বরোয়িং আপনাকে সেভ করিয়ে দেয় এবং আপনার প্রফিটেবিলিটিকে বাড়াতে সাহায্য করে। এবং যদি আপনি কোম্পানির নেট এনপিএ দেখেন, যেটা কন্টিনিউয়াসলি রিডিউস হচ্ছে এবং বর্তমানে এটা 1% এসে ঠেকেছে। তো প্রত্যেকটা পজিটিভ সাইন আইডিএফসি ফার্স্ট ব্যাংকের মধ্যে আমি অ্যাভেলেবেল দেখতে পাচ্ছি। আজকের সিলেকশনের নেক্সট কোম্পানি ইন্ডিয়ার সব থেকে লার্জ ব্যাংক, সেটা হচ্ছে এসবিআই, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এর মধ্যে বেশ কিছু ইম্পর্টেন্ট পজিটিভ সাইন আমি আইডেন্টিফাই করতে পেরেছি, যেটা মনে করছি নেক্সট মার্কেট বুলরানে ব্যাংকিং কোম্পানি যখন পারফরমেন্স করবে, যেহেতু শর্ট টার্ম নেগেটিভ ইম্প্যাক্ট প্রত্যেকটা ব্যাংকের মধ্যে লাস্ট ট্রেডিং সেশনে আমরা দেখতে পেয়েছি, যেখানে আরবিআই এখানে রিস্ক ওয়েটেজ বাড়ানোর কথা বলেছে, যেটা আগে 100% ছিল সেটাকে 125 করতে বলেছে, যে কারণে এখানে প্রবলেমে পড়বে যত ছোট ছোট ব্যাংকিং কোম্পানি আছে। কারণ আপনার লোন দেওয়ার জন্য আপনার এখন বেশি ক্যাপিটালের প্রয়োজন হবে, কারণ আপনার ক্যাপিটাল বেশি রিস্ক, মানে এখানে আপনার ক্যাপিটাল এডুকেশন রেশিওকে ইনক্রিজ করতে হবে, যে কারণে আপনার কাছে বেশি ক্যাপিটালের প্রয়োজন হবে। কারণ সেফটির জন্য আরবিআই যদিও এটা ব্যাংকিং সিস্টেমকে স্ট্রং বানানোর জন্য স্টেপটা নিয়েছে, কিন্তু ছোট ছোট ব্যাংকগুলো কিন্তু এতে প্রবলেমে পড়ে যাবে, কারণ তাদের কাছে কিন্তু ক্যাপিটাল কম থাকে। এক্ষেত্রে বেনিফিশিয়ারি কারা হবে? যত বড় বড় ব্যাংকিং কোম্পানি আছে, যেমন এসবিআই ধরতে পারেন, এক্সিস ব্যাংক ধরতে পারেন, এইচডিএফসি, কোটাক, এরা কিন্তু মোস্ট বেনিফিশিয়ারি হবে, কারণ তাদের কাছে ক্যাপিটাল অনেক বেশি আছে। এবং যে কারণে আমি মনে করছি এসবিআই ব্যাংকটা সুপার গ্রেট পজিশনেও রয়েছে এবং তার কাছে ক্যাপিটালও অনেক বেশি রয়েছে, যে কারণে এই ব্যাংকিং কোম্পানিটার ভ্যালুয়েশনও সুপার গ্রেট আছে। তো প্রত্যেকটা পজিটিভ সাইন এসবিআই এর মধ্যে আমি দেখতে পাচ্ছি। তো ভ্যালুয়েশনে কি কি আছে এবং ইম্পর্টেন্ট রেশিওর মধ্যে কি কি পজিটিভ সাইন আছে, প্রত্যেকটা পয়েন্ট আপনার সাথে অ্যানালাইসিস করার চেষ্টা করব। তো আমি স্ক্রিনটা আপনার সাথে শেয়ার করার চেষ্টা করছি। আমি আশা করছি আপনারা ইজিলি পুরো পয়েন্টসগুলো বুঝতে পারবেন যে আমি আপনাদের কি বোঝাতে চাইছি। তো আমি এখানে স্ক্রিন রেকর্ডিংটা অন করে দিচ্ছি। তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটা এবার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন। তো সবার প্রথমে যদি আমি কোম্পানির রিটার্ন অন ইকুইটি দেখি, কারণ ব্যাংকিং কোম্পানির ক্ষেত্রে আরওসি দেখার কোনো প্রয়োজন নেই, এখানে কোম্পানির রিটার্ন অন ইকুইটি কত আছে? অলমোস্ট 17% এর কাছাকাছি, 16.8% রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে, যেটা সুপার গ্রেট পজিশনে রয়েছে। এবং যদি আপনি কোম্পানির এখানে রিটার্ন অন অ্যাসেট দেখেন, তাহলে এত বড় ব্যাংক কোম্পানি যারা 1% এর বেশি পিএসইউ ব্যাংক হয়ে রিটার্ন অন অ্যাসেট জেনারেট করছে, যেটা সুপার গ্রেট পজিশনে আছে বলে আমি মনে করি। এবং যদি আপনি কোম্পানির বর্তমান পি রেশিও দেখেন, তাহলে মাত্র 7 পিতে কোম্পানি অ্যাভেলেবেল আছে, যে হিসেবে যদি আপনি কোম্পানির মিডিয়ান পি রেশিওর মধ্যে চলে যান, তাহলে কোম্পানি এখানে অলমোস্ট কি 1 বছরের সব থেকে লোয়েস্ট লেভেল পি রেশিওতে কোম্পানি ট্রেড করছে। এবং যদি আমি 5 বছরেরও দেখি, তাহলে 5 বছরেরও সব থেকে লোয়েস্ট পি রেশিওতে কোম্পানি ট্রেড করছে। এবং যদি আমি কোম্পানি এখানে প্রাইস টু বুকের মধ্যে চলে যাই, তাহলে কোম্পানির প্রাইস টু বুক রেশিও হিসেবে যদি আপনি লেটেস্ট 1 বছরে দেখেন, তাহলে সব থেকে লোয়েস্ট লেভেলে প্রাইস টু বুকে কোম্পানি অ্যাভেলেবেল রয়েছে, যেটা সুপার গ্রেট বলে আমি মনে করছি। যদি বর্তমান দিনে কোম্পানি যদি আপনি এখানে প্রাইস টু বুক ভ্যালু দেখেন, তাহলে 1.4 কোম্পানির প্রাইস টু বুক রেশিওতে বর্তমানে ট্রেড করছে, যেটা সুপার গ্রেট পজিশনে আছে বলে আমি মনে করছি। এবার যদি কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টের মধ্যে আমি আপনাদের নিয়ে যাই, তাহলে কোম্পানি বর্তমানে হাইয়েস্ট এভার টপ লাইন এবং বটম লাইন পোস্ট করে আছে কোয়ার্টারলি বা ইয়ারলি দুটো বেসিসেই। যেখানে কি হারে গ্রোথ দেখাচ্ছে দেখুন, সেপ্টেম্বর 2020-তে 70,000 কোটি ছিল রেভিনিউ, নেক্সট ইয়ার বাড়িয়ে করলো 73,000, এবং তারপরে 22-এ বাড়িয়ে করলো এটাকে 84,000। সেখান থেকে যদি লেটেস্ট দেখেন, তাহলে 1,07,391 কোটি টাকা হাইয়েস্ট লেভেল কোম্পানি টপ লাইন পোস্ট করে আছে, যেটা লাইফ টাইমে সব থেকে হাই। এবং যদি আপনি কোম্পানির নেট প্রফিটে চলে আসেন, তাহলে নেট প্রফিট 5,511 কোটি ছিল, যেখান থেকে বাড়িয়ে করলো 9,342 কোটি এবং 15,297, এবং লেটেস্ট যদি আপনি দেখেন তাহলে 16,648। তো সুপার গ্রেট ফার্স্ট ক্লাস পজিশনে কোম্পানি কোয়ার্টারলি রেজাল্ট পোস্ট করছে। যদি আপনি প্রফিট এন্ড লস স্টেটমেন্টেও আসেন, তাহলে লাস্ট 5টা বছরে কন্টিনিউয়াসলি ফার্স্ট ক্লাস গ্রোথ করে কোম্পানির ট্রেলিং 12 মান্থেও হাইয়েস্ট এভার রেভিনিউ পোস্ট করে আছে। এবং যদি আপনি কোম্পানির বটম লাইনে চলে যান নেট প্রফিটে, তাহলে কোম্পানির নেট প্রফিট কন্টিনিউয়াসলি বেড়ে 5 বছরে সুপার গ্রেট পজিশনে আছে 70,399 কোটি, যেটা লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট রেভিনিউ এবং হাইয়েস্ট বটম লাইন কোম্পানি পোস্ট করে আছে। যদি আপনি কোম্পানির কম্পাউন্ডেড সেলস গ্রোথ দেখেন, যেটা বর্তমানে ট্রেলিং 12 মান্থে হাইয়েস্ট লেভেলে রয়েছে, কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ 66% হাইয়েস্ট লেভেলে রয়েছে, কোম্পানির রিটার্ন অন ইকুইটি 17% হাইয়েস্ট লেভেলে রয়েছে। কিন্তু যদি আপনি কোম্পানির স্টক প্রাইস সিএজিআর রিটার্ন দেখেন, তাহলে লাস্ট 1 বছরে কোম্পানি -7% রিটার্ন প্রোভাইড করে আছে। ইন্ডিয়ার সব থেকে লার্জ কোম্পানি, যে কোম্পানি হিউজ পরিমাণে প্রাইস অ্যাপ্রিসিয়েশন, আমি এখান থেকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা চোখ বন্ধ করে প্রাইস অ্যাপ্রিসিয়েশন এখান থেকে এক্সপেক্ট করতে পারেন, এবং 100% সেফটি এখানে আপনি প্রোভাইড পেয়ে যাবেন। যদি আপনি কোম্পানির ব্যালেন্স শিটে চলে আসেন, তাহলে কোম্পানি বর্তমানে হাইয়েস্ট লেভেল এখানে
রিজার্ভে দাঁড়িয়ে আছে 3,58,039 কোটি টাকা। রিজার্ভ যত বাড়বে সেটা তত পজিটিভ সাইন ব্যাংকের ক্ষেত্রে, যে কোনো কোম্পানির ক্ষেত্রে। কিন্তু ব্যাংকিং এর ক্ষেত্রে রিজার্ভ বাড়াটা খুবই ইম্পর্টেন্ট। কেন? কারণ শেয়ার ক্যাপিটাল প্লাস রিজার্ভ এটা দিয়ে আমরা বুক ভ্যালু ক্যালকুলেট করি। বুক ভ্যালু যত উপরে উঠে যাবে প্রাইস টু বুক রেশিও কম হয়ে যাবে, যে কারণে ব্যাংকিং কোম্পানির প্রাইস টু বুক রেশিও একটা খুব ইম্পর্টেন্ট রেশিওর মধ্যে একটা রেশিও। যদি আপনি বর্তমানে কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে চলে যান, তাহলে লাস্ট 5খানা কোয়ার্টারে এখানে 57% প্রমোটারের কাছে স্টেক ছিল, আজও 57% স্টেকই আছে, এখানে কোনো নড়চড় হয়নি। এবং যদি আপনি এখানে এফআইআই স্টেক দেখেন, যেখানে এফআইআই এর কাছে 10% স্টেক ছিল, সেটা এফআইআই 10.7% মানে 0.7% ইনক্রিজ করেছে। যদি আপনি ডিআইআই স্টেক দেখেন, 25% স্টেক ছিল, তারা 25% এর কাছাকাছি রয়েছে, 0.5% মতন ডিক্রিজ করেছে। যদি আপনি রিটেল পাবলিকের স্টেক দেখেন, যেটা 7% স্টেক ছিল, আজও 7%ই রয়েছে। তো ভ্যালুয়েশন হিসেবে কোম্পানি সুপার গ্রেট পজিশনে রয়েছে। বাদ বাকি প্রত্যেকটা পজিটিভ সাইন এই ব্যাংকটার মধ্যে আমি অ্যাভেলেবেল দেখতে পাচ্ছি, যে কারণে আমি মনে করছি এসবিআই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াও সুপার গ্রেট পজিশনে রয়েছে, সুপার গ্রেট ভ্যালুয়েশনে রয়েছে, ফান্ডামেন্টাল হাইয়েস্ট লেভেলে রয়েছে, ফিউচার সুপার গ্রেট পোটেনশিয়াল কোম্পানির মধ্যে রয়েছে। এবং আইডিএফসি ফার্স্ট ব্যাংক তো আমি ছেড়েই দিলাম, কারণ সেখানে সুপার গ্রেট তো আপনি টপ লাইন গ্রোথও দেখতে পাচ্ছেন, এবং ফিউচার পোটেনশিয়াল মিড ক্যাপ থেকে লার্জ ক্যাপ হওয়ার মতন পোটেনশিয়াল কিন্তু আইডিএফসি ফার্স্ট ব্যাংকের মধ্যে রয়েছে, যেটা আমি আগে থেকেও ডিসকাস করেছি, এখনো ডিসকাস করছি। কিন্তু যদি আমি প্রাইস হিসেবে দেখি, তাহলে আইডিএফসি ফার্স্ট ব্যাংক যদি 80 টাকার কাছাকাছি পাওয়া যায়, তাহলে সেটা গ্রেট ভ্যালু বাইং অপরচুনিটি হতে পারে। কিন্তু এখন 86 টাকাটা একটু হাই বলেই আমার মনে হচ্ছে, তবে এটাকে ডেফিনেটলি ওয়াচ লিস্টে আপনি অ্যাড করে রাখতে পারেন। আর তা না হলে যদি আপনি লং টার্ম হোল্ড করতে পারেন, তাহলে ডেফিনেটলি নেক্সট 5 বছরের জন্য এই প্রাইসেও কোম্পানিটাকে অ্যাকুমুলেট করা যায় বলে আমি মনে করছি। আর যদি এই দুটো ভিডিও রিলেটেড কোনো কোয়ারি আপনার মনে থাকে, আমাকে নির্দ্বিধায় কমেন্ট করবেন। আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং আমার তরফ থেকে একটু লেটে হলেও প্রত্যেকটা কমেন্টের বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। আর যদি আমার কাছ থেকে অ্যাডভান্স লেভেলের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখতে চান, তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার ফোন নাম্বার এখন আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন। আর আমাকে অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করে নেবেন, যাতে মার্কেট রিলেটেড সব থেকে লেটেস্ট নিউজ আপনারা সবার আগে জানতে পারেন এবং আমার মার্কেটের লেটেস্ট অ্যাক্টিভিটিস সবার আগে দেখতে পারেন, যে কারণে আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।